হ্যালো স্টুডেন্টস। আজকে আমি 7টা নিট 2025-এর কোয়েশ্চেন, বায়োলজি কোয়েশ্চেন, কিছু স্টুডেন্টসের সাথে কথা বলার পর ওদের ডিফারেন্ট মিস্টেক প্যাটার্ন দেখার পর আমার মনে হয়েছে এই 7টা কোয়েশ্চেনকে একটু ডিসকাস করা দরকার। নাও আরো আরেকটা সেট অফ 7টা কোয়েশ্চেন আছে আমার কাছে, যেগুলো বায়োটেকনোলজি, হিউম্যান ফিজিওলজি রিলেটেড, ওইগুলো আমি নেক্সট সেট অফ ভিডিওর মধ্যে আসবো। এবার এইখানে এই ভিডিওটার মধ্যে আমি কি দেখবো, জাস্ট একটা স্টুডেন্ট যখন কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছে ও কিভাবে অ্যাপ্রোচ করবে, আর একটা ক্রাঞ্চ সিচুয়েশনে নিটের মতো এক্সামের মধ্যে টাইম কনস্ট্রেইনের মধ্যে আমার প্রবলেমটাকে কিভাবে সলভ করা উচিত। বাট সলভ করতে গেলে কিছু ব্যাকআপ কনসেপ্টও থাকা দরকার। যদি ব্যাকআপ কনসেপ্ট না থাকে, আমি জাস্ট এনসিইআরটি লাইন 10 বার পড়ে এসেছি, 15 বার পড়ে এসেছি, জাস্ট ওই লাইনগুলোকে মুখস্থ করে এসে আমি জাস্ট বমি করব এমন যদি ভাবি, তাহলে কিছু কিছু প্রবলেমস মানে সলভ হবে না। তো আরেকটা ফার্স্ট একটা জিনিস আমি বলে নিই, আমি এখানে জাস্ট কিছু জ্ঞান দিতে আসিনি, কারণ আমি বলবো যে রিসেন্টলি আমি যতই ইউটিউব ভিডিওস দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট জ্ঞান পাচ্ছি যে এভাবে করা উচিত, এই প্রশ্নটা তো ইজি ছিল, বায়োলজিতে একদম জল, আমরা সবাই করে ফেলতে পারতাম। কিন্তু জাস্ট টিচাররা বলছে ওরা হয়তো মানে ওরা জীবনও নিট ক্র্যাক করেনি। ওরা বসেছে না, কেউ ওটা সন্দেহ আছে, কেউ প্রাইভেট কলেজ থেকে পড়ে এসছে, বিডিএস, এই সেই। ওরা বলছে যে স্টুডেন্টের কি করা দরকার, এটা কিভাবে হতে পারতো, ওরা তো করে ফেললো হলে ফার্স্ট। বাট আই ডাউট দ্যাট। অ্যান্ড আমি, যেহেতু আমি নিজে এআইপিএমটি স্টেটে র্যাঙ্ক 1 অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক 1634, এই জায়গায় আমি বলবো যে আমার সময় কিন্তু এআইপিএমটি এত ইজি ছিল না। এআইপিএমটি ওয়াজ 2 লেভেল, প্রথম লেভেল প্রিলিমস, পরের লেভেল মেইনস। প্রিলিমসে যারা টিকতো, পুরো স্টেট থেকে আমরা 18 জন টিকেছিলাম, এরপর ওরা গিয়ে বসতে পারতো মেইনসের মধ্যে। মেইনসের প্রশ্ন আরো টাফ, ফিজিক্স যেমন, কেমিস্ট্রি যেমন, বায়োলজি তেমন। তো এইগুলো করা করে এরপর এরপর স্টেটে র্যাঙ্ক 1 করা। আর এমন না যে আমি অনেক বছর আগে একটা এক্সাম দিয়ে যাই, র্যাঙ্ক 1 করেছি, এটা সবসময় বলে বলে বেড়াচ্ছি। লাস্ট 7 to 8 ইয়ার্স আমি মাল্টিপল ন্যাশনাল এন্ট্রান্স এক্সাম দিলাম। এবার তুমি JEE, ধরে নাও, যেটা TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের এমএসসি এন্ট্রান্স, এটার মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক টপ 50-র মধ্যে থাকা। সেম সিএসআইআর নেটের মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 100-এর ভিতরে থাকা, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে। দেন 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 ইন্টারন্যাশনাল এন্ট্রান্স লাইক স্যাট বায়োলজি, দেন জিআরই, এর মধ্যে 330+ মার্কস আনা। দ্যাট মিনস কি আমার সব সময় আমার একটা ন্যাকই ছিল যে আমি কিভাবে কম্পিটিশনের মধ্যে একটা টপ র্যাঙ্কের মধ্যে যেতে পারি, সবসময় টপ র্যাঙ্ক। এবার এবার ইন্টারভিউস, একটা ইন্টারভিউর জন্য হার্ভার্ড ইন্টারভিউস ওয়াজ ভেরি টাফ। 2 লেভেল ইন্টারভিউ, 2 বার, দুইটা সেট অফ ডিফারেন্ট প্রফেসর, একবার বায়োলজির দুনিয়া আর সবকিছু নিয়ে কোয়েশ্চেন করা, দেন আবার ব্রেইন নিউরো সায়েন্স নিয়ে কোয়েশ্চেন করা সেপারেটলি, দেন ইউনিভার্সিটি অফ এডিনব্রা। তো থ্রু আউট লাইক লাস্ট 7-8 ইয়ার্স প্রচুর এন্ট্রান্স দেওয়ার পর আমি এটা এখন বলতে পারছি যে যখন আমার কাছে টাইম কনস্ট্রেইন থাকে, আর আমার কনসেপ্ট যদি একটু কম থাকে, তো সিম্পল সিম্পল কোয়েশ্চেনও কিন্তু ভালোভাবে মিস হতে পারে। আর এইগুলো আমরা এখানে দেখেছি। আমি রিসেন্টলি আমার আহ, তো আমি জাস্ট আমার কথা বলছি না, আমার যে স্টুডেন্ট, যে এইমস নিউ দিল্লিতে এখন ইন্টার্নশিপে আছে, শুভম, এরপর এইমস ভুবনেশ্বর, দেন ইভেন এনসিআরটির যে এডিটর, এনসিআরটি এডিটর মুরালীধর স্যার, যার সাথে আমার হায়দ্রাবাদে প্রজেক্ট করেছি, ওদের সাথেও কথা বলে আমি দেখলাম কি, যে রিসেন্টলি লাস্ট 3-4 ইয়ার্সে স্টুডেন্টসদের প্যাটার্ন অফ স্টাডি ডিফারেন্ট হয়ে গেছে। কিভাবে ডিফারেন্ট হয়েছে, অ্যান্ড এটা অবভিয়াস, এটা হওয়ার কথা। কারণ আমার যদি কোয়েশ্চেন্স গুলো এমন থাকে যে আমি ডাইরেক্টলি 25 মিনিটসের মধ্যে চেষ্টা করছি বায়োলজি পুরো শেষ করে, এরপর আমি ফিজিক্স কেমিস্ট্রিতে যাচ্ছি, গিয়ে রিভিশন করে তাড়াতাড়ি করে করে আমি 720 মার্কস উঠানোর চেষ্টা করছি। তো এই জায়গায়, তো এটা তো বায়োলজি আর থাকলোই না, আমি জাস্ট স্ট্রেট লাইন, সিঙ্গেল লাইন মনে রাখার চেষ্টা করছি। স্টুডেন্টসরা ভুলও নেই, স্টুডেন্টস এটাই তো করবে যদি লাস্ট 4-5 ইয়ার্স ধরে এমন টাইপেরই প্রশ্ন আসে। দেন স্টুডেন্টস শুড ডু দ্যাট টাইপ অফ প্রিপারেশন অনলি। কিন্তু এখানে যারা যারা কনসেপ্ট, মানে যখন বোর্ডের বায়োলজি ক্লাস করছিল, যখন নর্মাল বায়োলজি গুলো পড়ছিল, 8, 9, 10, 11, 12, ওরা যদি সিম্পল সিম্পল কোয়েশ্চেন টিচারকে জিজ্ঞেস না করে পড়ে, দ্যাট মিনস আমি যদি জাস্ট আমি 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 যদি টিচার হই আর আমি যদি বলি যে না, এই লাইনটা এমন আছে, এমনই আছে, তুমি এমন ভাবে মুখস্থ করে নাও, জাস্ট 10 বার পড়ে নাও এটা, তাহলে কি এটা কি সায়েন্স হচ্ছে? এটা কি বায়োলজি হচ্ছে? তো আমার যদি বায়োলজি
স্টাডি করতে হয়, আমার সবগুলোর পিছনে কিছু রিজন আসবে। আমি দেখবো আজকের 7টা কোয়েশ্চেনের মধ্যে কি কি রিজন আছে। তো আমি ফার্স্ট কোয়েশ্চেনটার মধ্যে যাচ্ছি। এইটা অ্যানিম্যাল কিংডম, আর অ্যানিম্যাল কিংডম অনেক স্টুডেন্টেরই ইজি টপিক। আর সিলোমের মতো পার্ট থেকেও সবাই বলে যে না এইটা তো পারবোই। সেম সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এখানে একটা কোয়েশ্চেন আছে ট্যাপেটাম। ট্যাপেটামের মধ্যে সবাই বলে যে আচ্ছা এটার পিছন দিকে সিড ফিড আমার কাছে প্রবলেম হয়, এমব্রায়োলজি যেটা কঠিন লাগে। বাট ট্যাপেটাম অ্যান্থারের পার্ট আমার জন্য সবচেয়ে ইজি, সব 12 স্টুডেন্টরা ভাবে। কিন্তু ওইগুলোতেই আটকেছে এবছর স্টুডেন্টসদেরকে। তো আমি আগে কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটাতে কি বলছে, যে while trying to find out the characteristic of a newly found animal, তো একটা একটা নতুন অ্যানিমেলকে একটা রিসার্চার পেয়েছে। পেয়ে ওর যখন টিস্যু স্টাডি করছে, তো রিসার্চার ডিড দ্য হিস্টোলজি, তো স্টাডি অফ টিস্যু অফ দ্যাট অ্যানিমেল অ্যান্ড অবজার্ভড এ কেভিটি উইথ দ্য প্রেজেন্স অফ মেসোডার্ম। তো কেভিটির মধ্যে, ধরো একটা কেভিটি আছে, ঠিক আছে, তো বডি ওয়ালের মধ্যে কেভিটি আছে, আর ওই কেভিটির মধ্যে মেসোডার্ম আছে। বাট cavity with the presence of mesodermal tissue towards the body wall, but no mesodermal tissue was observed towards the alimentary canal. এটা বুঝতে গেলে এতটুক তো ঠিক আছে, আমি জাস্ট স্টেটমেন্ট থেকেই বুঝে গেছি। বাট আমি এখন এই এনসিআরটি লাইনগুলোর মধ্যে যাচ্ছি। দেখো এনসিআরটি লাইনে একদম ক্লিয়ারলি লেখা, দি বডি ক্যাভিটি, বডির মধ্যে যদি কোনো ক্যাভিটি থাকে হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম ইজ কল্ড সিলোম। তো কাউকে যদি আমি বলতে হয় যে সিলোম, ওর ক্যাভিটিটা, ওর বডি ক্যাভিটিটা মেসোডার্ম দিয়ে কমপ্লিটলি লাইন থাকতে লাগবে। হয়তো এখানে কমপ্লিট টার্মটা নেই, যে আমার যদি একটা ক্যাভিটি থাকে ক্যাভিটির সব দিকে কি থাকতে হবে, মেসোডার্ম থাকতে হবে। তো ক্যাভিটির সব সাইডে যদি মেসোডার্ম থাকে তাহলে ওই ক্যাভিটিটা নর্মাল সিলোম। ক্যাভিটির যদি সব সাইডে মেসোডার্ম না থাকে, যেমন আমরা এখানে দেখো যেখানে সিলোমটা দেওয়া আছে, এই ক্যাভিটিটার এটার এদিকেও মেসোডার্ম, এটার এইদিকেও মেসোডার্ম। তো এখানে রেড কালারের পার্টটা মেসোডার্ম এনসিআরটির মধ্যে আছে, কিন্তু রেড কালারের পার্টটার মধ্যে কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল, বা এখানে গাট, কোথাও কোথাও বলা আছে গাট, এই জায়গাটা হচ্ছে গাট। ঠিক আছে, এটা হচ্ছে বডি ক্যাভিটি, আর এটা হচ্ছে বাইরের বডি ওয়াল। তো যদি বডির ওয়ালের সাইডে, তো আমি যখন কেভিটিটাকে দেখছি, সিলোমটাকে দেখছি, সিলোমের সিলোমটার বডির ওয়ালের সাইডে যদি দেখি, আর ওদিকে যদি দেখি মেসোডার্ম আছে, সিলোমের এলিমেন্টারি ক্যানেল মানে গাটের দিকে যদি দেখি, ওই দিকেও যদি দেখি মেসোডার্ম আছে, দুই সাইডে যদি দেখি মেসোডার্ম আছে, আর মাঝখানে কেভিটি, তাহলে আমি বলবো এটা নর্মাল সিলোম বা ইও সিলোম বলবো এটাকে। ঠিক আছে, কিন্তু সিউডোসিলোম দেখো কি বলেছে। সিউডোসিলোম কোন জায়গাটা, এই যে একটা কেভিটি এখানে দেখাচ্ছে, এই ক্যাভিটিটার এই সাইডে কে আছে, অ্যান্ডোডার্ম। এই সাইডে কে আছে, সরি এই সাইডে কে আছে, অ্যাক্টোডার্ম। এন্ড এই সাইডে কি আছে, অ্যান্ডোডার্ম। তো একটা কেভিটির এইদিকে অ্যাক্টোডার্ম, এদিকে অ্যান্ডোডার্ম, এন্ড সাইডে সাইডে আছে মেসোডার্মের পাউচ আছে, দিকে কিছু কিছু মেসোডার্ম আছে। এখন আমি যদি এই কেভিটিটা ধরি, এই কেভিটির তো সব দিকে মেসোডার্ম আছে, এই কেভিটিটা আবার নর্মাল সিলোম। কিন্তু আমি যদি এই কেভিটিটা ধরি, এই কেভিটির সব দিকে মেসোডার্ম নেই, এদিকে একটু মেসোডার্ম আছে, এদিকে একটু মেসোডার্ম আছে, এদিকে অ্যান্ডোডার্ম দিয়ে লাইন, এদিকে কি দিয়ে লাইন, অ্যাক্টোডার্ম দিয়ে লাইন। এবার আমি কোয়েশ্চেনটাতে আসি। কোয়েশ্চেনটা কি ছিল, ব্যাক করে কোয়েশ্চেনটাতে আসি। ঠিক আছে, কোয়েশ্চেনটাতে কি বলেছে, যে আমরা যখন ওই একটা অ্যাডাল্ট অ্যানিমেলকে স্টাডি করেছি, হিস্টোলজি, আর ওর ক্যাভিটিটাকে অবজার্ভ করেছি, দেখেছি ক্যাভিটির মধ্যে মেসোডার্ম তো আছে, বাট মেসোডার্ম আছে টুয়ার্ডস বডি ওয়াল। ঠিক আছে, তাহলে বডি ওয়ালের দিকে মেসোডার্ম আছে, দ্যাট মিনস এই সাইডের লালটা ঠিক আছে। কিন্তু আমি যখন দেখলাম যে ওর এলিমেন্টারি ক্যানেল মানে ওর গাটের সাইডটা যখন দেখতে গেছি, আচ্ছা এটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, বাট ওর এলিমেন্টারি ক্যানেল দিকে যখন দেখতে গেছি তখন দেখছি কি, মেসোডার্ম টিস্যু, নো মেসোডার্মাল টিস্যু, নো মেসোডার্মাল টিস্যু ওয়াজ অবজার্ভ টুয়ার্ডস দ্য এলিমেন্টারি ক্যানেল। তো একদিকে মেসোডার্মাল টিস্যু আছে, আরেকদিকে মেসোডার্মাল টিস্যু নেই। তো কোনো ক্যাভিটির মধ্যে যদি একদিকে মেসোডার্মাল টিস্যু থাকে আরেকদিকে যদি না থাকে, এটা ফলস সিলোম, ট্রু সিলোম না, এটা সিউডো সিলোমেট, ফলস সিলোম। ঠিক আছে,
তো এখানে কয়েকটা পয়েন্ট চেক করে নি একটু। এখানে সিওডোসিলোমেটের ব্যাপারে কি বলেছে? আহ বলছে কি, ইন সাম অ্যানিমালস দি বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম। বডি ক্যাভিটি যদি মেসোডার্ম দিয়ে লাইন না থাকে, এবার এখানে একটা এক্সট্রা এক্সট্রা একটা কি দিয়ে দিয়েছে, এটা এটা ইনস্ট্যান্স দিয়ে দিয়েছে। বলছে ইনস্টিড মেসোডার্ম ইজ প্রেজেন্ট এজ স্ক্যাটার্ড পাউচ ইন বিটুইন এক্টোডার্ম এন্ড এন্ডোডার্ম। এবার এইটা তো ঠিক আছে, স্ক্যাটার্ড পাউচ হলে তো সিওডোসিলোম হবেই, কিন্তু যদি প্রপারলি লাইন না থাকে, ইফ দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন বাই মেসোডার্ম, তাহলেও কিন্তু সিওডোসিলোমই হয়। দ্যাট মিনস কি, সিওডোসিলোম হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে যদি আমার বডি ক্যাভিটিটার পুরোটা ই দিয়ে লাইন না থাকে, মেসোডার্ম দিয়ে লাইন না থাকে, তাহলে এটা সিওডোসিলোম। এখানে ওই রিসার্চারটা যে টিস্যুটা পেয়েছে, ওই টিস্যুটার একটা সাইড, কোন সাইডটা, বডি ওয়ালের সাইডটা, ওই দিকে মেসোডার্ম আছে, কিন্তু এলিমেন্টারি ক্যানেল মানে ওই কেভিটিটার এই সাইডটাতে মেসোডার্ম নেই। তো একদিকে মেসোডার্ম আছে আর একদিকে মেসোডার্ম নেই। তো এমন যদি কেভিটি হয়, মেসোডার্ম নেই মানে কি, ওইখানে কি আছে, অ্যান্ডোডার্ম আছে। তো গাটের মধ্যে তো এদিকে তো অ্যান্ডোডার্ম আছে, তো এটা সিওডোসিলোমেট। নেক্সট, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু খুব খুব মানে দেখে মনে হচ্ছে ইজি। আমি দেখেছি অনেক টিচার এমনিতেই এক্স 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 ওয়াই দিয়ে করে ফেলেছে। এবার এক্স 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 ওয়াই দিয়ে আমি কি করলাম, আমাকে এখানে কোথাও বলা আছে যে এটা, এই যে ডিজিজটা, এটা এক্স লিঙ্কড ডিসঅর্ডার? কোথাও কি লেখা আছে? তো আমি পুরোটা কোয়েশ্চেনটা পড়ি যে উইথ দ্য হেল্প অফ এ গিভেন পেডিগ্রি ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি ফর দ্য বার্থ অফ এ চাইল্ড হ্যাভিং নো ডিজিজ অ্যান্ড বিং এ ক্যারিয়ার, ঠিক আছে, and has the disease mutation in one of the allele of the gene in F3 generation। আমি যদি এই পুরোটা দেখি, এখানে কিন্তু আমাকে বলাই নেই যে এটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, না এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, না ডমিন্যান্ট ডমিন্যান্ট। ঠিক আছে, রিসেসিভ আর ডমিন্যান্ট আমি বের করে নেব। এবার আমি যদি এখানে বের করতে চাই, ধরো সবাই যেভাবে করছে আমি এভাবে করি। তো ফার্স্টটা আমি সবার মতো করি। কিভাবে? দেখো আমি এখানে কি করেছি, এটাকে এক্স ওয়াই লিখেছি আর এটাকে এক্স এক্স লিখেছি। এক্স এক্স ওর মধ্যে ডিজিজ আছে, সে কোনো একটা ডিজিজ আছে, আমি ডি ধরে নিলাম ডিজিজটা। তো এক্স এর উপর ডি আছে, এই এক্স এর উপরে ডি আছে। ঠিক আছে, আমি সবার মতো নর্মাল করছি ফার্স্ট। এবার এক্স ডি আর এক্স এখানে কেরিয়ার হয়েছে, এক্স ডি আর এক্স, এখানেও এক্স ডি আর এক্স কেরিয়ার হয়েছে। এবার এক্স ডি এক্স এর সাথে এখানে এক্স ওয়াই। এবার এক্স ডি আর এক্স, এটা তো কেরিয়ার না, এটা তো নর্মাল ফিমেল, আনএফেক্টেড ফিমেল। তো এখানে নর্মাল দুইটা এক্স এসেছে, এক্স এক্স। আর এখানে এক্স ডি আর এক্স ওয়াই এসেছে। আর এখানে কেরিয়ার ফিমেল থেকে একটা এক্স আসলো, এক্স ডি। এখানে একটা নর্মাল এক্স আসলো, একটা এক্স ডি আসলো। এবার এক্স ডি এক্স, এক্স ডি ওয়াই, এই যে জাস্ট ক্রসটা আমার করতে হয়, এক্স ডি ওয়াই। আচ্ছা আমি ফার্স্টে এক্স এক্স ডি এটার সাথে এক্স ডি ওয়াই, এই ক্রসটা যদি করি, আমার কাছে কি আসছে, একটা আসছে এক্স এক্স ডি। তো এক্স এক্স ডি, একটা আসছে এক্স এক্স ওয়াই, মানে এক্স ওয়াই জাস্ট নর্মাল এক্স ওয়াই। একটা আসছে এক্স ডি এক্স ডি, আর একটা আসছে এক্স ডি ওয়াই। এবার এটার রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ডিজিজড মেল, এটা ডিজিজ, আমার ডিজিজটার দরকার নেই, কোয়েশনে চাইনি। এই এটা একটা ডিজিজ ফিমেল, এটাও কোয়েশ্চেনে চায়নি ডিজিজটা। এটা একটা নর্মাল মেল, নর্মালটাও কোয়েশ্চেনে চায়নি। কোয়েশ্চেনে চেয়েছে যে চাইল্ডের মধ্যে কি থাকবে, কোনো ডিজিজ থাকবে না, ফাইন, বাট একটা কেরিয়ারও হতে হবে। তো ডিজিজ নেই, কেরিয়ার তো একটাই আছে, তো 1/4। তো এখানে আমার কাছে অপশন এসেছে 1/4। তো এইটা যারা করেছে, যারা করেছে মানে যাদের প্রথম থেকে মাথার মধ্যে স্ট্রাইক করে গেছে, না এক্স লিঙ্ক এক্স দিয়ে শুরু করবো আমি পুরোটা, ওরা তো 1/4 দেবে, ফাইন। এবার আমি আরেকটা কন্ডিশন দেখছি, যার মাথার মধ্যে, আমি যদি বলি ফিজিক্যাল সেলেনিমিয়া, ফিনাইল কিটোনুরিয়া, এই জিনিসগুলো যদি কারোর মাথার মধ্যে থাকে প্রথমেই, ওরা কি করবে, ওরা ফার্স্টে ভাববে যে আচ্ছা এটা ডিজিজ আছে, ডিজিজ থাকলে স্মল এ দিয়ে দিই, কারণ স্মল এ দুইটা রিসেসিভ একসাথে আসলেই এই ডিজিজটা হবে। আর এটাকে যদি আমি ক্যাপিটাল এ দিই, বা আমি ক্যাপিটাল এও দিই, কোনো অসুবিধা নেই। এই মেইলটা আমি ক্যাপিটাল এ দিয়ে করি বা স্মল এ দিয়ে করি, এখানে কি হবে, এ ক্যাপিটাল এ আর স্মল এ আসলেই তো ক্যারিয়ার।
একটা ক্যাপিটাল এ স্মল এ, একটা ক্যাপিটাল এ স্মল এ, ক্যারিয়ার কিন্তু এগুলো। ঠিক আছে। আর এটা যদি ডিজিজ হতে হয়, তাহলে ওর প্যারেন্টের মধ্যেও, মানে ফাদারের মধ্যেও ক্যাপিটাল এ স্মল এ থাকতে লাগবে। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, এখানে ডিজিজ আসবে। এটা ধরো ক্যাপিটাল এ ক্যাপিটালেও হতে পারে, এটা ক্যাপিটাল এ স্মল এও হতে পারে। অটোজোমাল ওয়েতে করছি আমি, অটোজোমাল ওয়েতে। অনেকে করেছে, অনেক স্টুডেন্ট এটা করেছে, অনেকে রিলেট করতে পারবে। এইখানে যদি আমি, এখানে যেহেতু ডিজিজ নেই, তো আমি এখানে নর্মাল ক্যাপিটাল এ দিতে পারি। তো ক্যাপিটাল এ আর স্মল এ যদি একসাথে আসে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, অবভিয়াসলি কেরিয়ার। একটা একটা নর্মাল, আর রিসিসিভটা হচ্ছে ডিজিজ। নর্মাল আর ডিজিজড, আর এটা ডিজিজ। এবার এই এই ক্রসটা যদি তুমি করো, ক্যাপিটাল এ স্মল এ আর স্মল এ স্মল এ, তুমি এবার দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্রস স্মল এ, তোমার কি আসবে? একটা আসবে ক্যাপিটাল এ স্মল এ, একটা আসবে ক্যাপিটাল এ স্মল এ, আর একটা আসবে স্মল এ, একটা আসবে স্মল এ। তোমার কাছে ডিজিজ না কোনটা? ডিজিজ না কোনটা এখানে? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, ওরা ডিজিজ না, আবার ক্যারিয়ার। আর স্মল এ এগুলো ডিজিজ, এগুলো আমার দরকার নেই। কত হয়েছে? চারটার মধ্যে দুটো, 1/2। অনেকের 1/2ও এসেছে। তাহলে 1/2 আবার 1/4 দুটোই পসিবল। ডিপেন্ড করছে আমি প্রথমে অ্যাট ওয়ান গো কোনটাতে যাচ্ছি। আমি কি এক্স লিঙ্কতে গেছি, না আমি অটোসোমালে গেছি। রিসিসিভ তো আমি বুঝতে পেরেছি, এত কেরিয়ার। ফাদার মাদারের মধ্যে যদি কোনো ডিজিজ না থাকে, আর বাচ্চার মধ্যে যদি ডিজিজ এসে পড়ে, দেন দ্যাট চার্ট ইজ অলওয়েজ হোয়াট, রিসিসিভ। ফাদার মাদারের মধ্যে নেই ডিজিজটা, বাচ্চার মধ্যে ডিজিজ এসে পড়ে, এটা রিসিসিভ। এবার রিসিসিভ হলে আমার কাছে অপশন দুটো থাকে। একটা হচ্ছে এটা কি এক্স লিঙ্কড রিসিসিভ হবে, না অটোজোমাল রিসিসিভ হবে। তো আমি এখানে পড়ার চেষ্টা করেছি, পরে দেখেছি না, কিছু তো বলেনি। তো আমি এক্স লিঙ্ক দিয়েও করতে পারি, অটোজোমাল দিয়েও করতে পারি। এবার যদি এক্স লিঙ্ক দিয়ে আর অটোজোমাল দিয়ে সেম ভ্যালু আসতো, তাহলে তো প্রবলেম ছিল না। কিন্তু আমি দেখেছি এক্স লিঙ্ক দিয়ে অপশন আসছে 1/4, অটোজোমাল দিয়ে অপশন আসছে 1/2। দুটো অপশনই আমার কোয়েশ্চেন পেপারে আছে। কি দেবে? এবার আমি তোমাকে একটা সলিউশন বলতে পারছি। এবার সলিউশনটা এতটা ক্লিয়ার না, বাট সলিউশনটা আমি এখানে বলতে পারছি। ওরা এইখানে যে সিম্বল গুলো দিয়েছে, ওরা এখানে পাঁচটা সিম্বল দিয়েছে। পাঁচটা সিম্বল, এটা আনএফেক্টেড মেল, এফেক্টেড মেল, ক্যারিয়ার ফিমেল, আনএফেক্টেড মেল, এফেক্টেড মেল। এইখানে ওরা কি দেয়নি? ওরা দেয়নি ক্যারিয়ার মেল। আমরা জানি কি ক্যারিয়ার মেল কোথায় হতে পারে না, ক্যারিয়ার মেল কোথায় হওয়া পসিবল না? এক্স লিঙ্কডে। কারণ একবার যদি এক্স এর উপরে কোনো ডিজিজ এসে পড়ে, ওয়াই এর উপর ডিজিজ থাকুক না থাকুক, পুরোটা তো ডিজিজ হয়েছে। দ্যাট মিনস মেল ক্যানট বি ক্যারিয়ার ইন এক্স লিঙ্ক ডিজিজ। যেহেতু এই সিম্বল গুলোর মধ্যে একটাতেও ক্যারিয়ার মেল লেখা নেই, তাহলে আমার কাছে মেইন কোন ভ্যালুটাতে যাব? এক্স লিঙ্কের ভ্যালুটাতে যাব, এই ভ্যালুটাতে যাব না। বুঝতে পারছো এই কোয়েশ্চেনটার ডেপথ কিন্তু ডিফারেন্ট। কেউ আমি জানি না, কেউ এটাকে অ্যাড্রেসই করছে না, জাস্ট উপর উপর দিয়ে বলে ফেলছে এক্স লিঙ্ক এ ব্লা ব্লা হয়ে গেছে। এইভাবে হলে কোনো লাভ আছে? সেম টাইপের কোয়েশ্চেন একটু ঘুরিয়ে আসবে, শেষ পারবে না। তো এইটা একটা। নেক্সট, ফিগের কোয়েশ্চেনটা। ফিগের কোয়েশ্চেনটা কন্ট্রোভার্সিয়াল, সবাই কত কিছু বলছে। ফিগের কোয়েশ্চেনটাতে আমি কি দেখছি, ফিগ ফ্রুট ইজ এ নন ভেজিটেরিয়ান ফ্রুট, এন্ড ওর মধ্যে ফিগ ওয়াস্প আছে। তো ফিগ ফ্রুটের মধ্যে ফিগ ওয়াস্প আছে। ইউজুয়ালি ফিগ ফ্রুটের মধ্যে ফিগ ওয়াস্প হতে হতে অনেক সময় লাগে। তো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমি জাস্ট একটু এনসিআরটি লাইন্স গুলোকে দেখি। এনসিআরটির মধ্যে এই পয়েন্টস গুলো আছে। এইখানে দেখবো কি লেখা আছে, যে ফিমেল ওয়াস্প ইউজেস দ্য ফ্রুট নট অনলি অ্যাজ ওভিপোজিশন, তো এগ লেইং এর জন্য না, but uses the developing seeds within the fruit for nourishing its larva. Then একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে wasp pollinates the fig inflorescence while searching for suitable egg laying sites. তো নর্মালি ফিগ ফ্লাওয়ার পলিনেট হবে, বা ফিগ ইনফ্লোরোসেন্স পলিনেট হবে। ইনফ্লোরোসেন্স যেখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে অবভিয়াসলি। তো ফিগ ফ্লাওয়ার বা ইনফ্লোরোসেন্সটা পলিনেট হবে, ফিগ ফ্রুট পলিনেট হয় না। তো এর জন্য আমার এই যে স্টেটমেন্টটা, পরের যে স্টেটমেন্টটা,
যে fig wasp and fig tree exhibit mutual relationship. That's correct. As fig wasp completes its life cycle in fig fruit. That's also correct. And fig fruit gets pollinated by fig wasp. অনেক সময় আমরা ইউজ করি এসব টার্ম, অনেক লিটারেচারে, অনেক বইয়ের মধ্যে এমন টার্ম থাকতে পারে। তো ইউজুয়ালি কিন্তু ফিগ ফ্রুট থাকে, আমরা এটাকে ইনকারেক্ট ধরছি। ঠিক আছে। আর ফিগ ফ্রুট ইজ এ নন ভেজিটেরিয়ান ফ্রুট। এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট অবভিয়াসলি। আর এটার ভিতরে যে ফিগ ওয়াস্প আছে, নর্মালি ফিগ ওয়াস্প ফিগ ওয়াস্পটা এন্টার করে কোথায়? ফ্রুটের মধ্যে এন্টার করে না ফ্লাওয়ারের মধ্যে এন্টার করে? তো ওয়াস্পটা এন্টার করে কিসের মধ্যে? ফ্লাওয়ারের মধ্যে। ফ্লাওয়ারের মধ্যে এন্টার করার সময় ওয়াস্পের পাখা টাখাগুলো সব নষ্ট হয়ে যায়, কিন্তু ও তবুও ঢুকে। ও জানে এটা ওর ওয়ান ওয়ে এন্ট্রি, ও আর বেরোতে পারবে না। কিন্তু এটা ওর কম্পেনসেশন। ও এখানে গিয়ে যে এতগুলো এগ লে করবে, এগগুলোকে লে করার পরে ওই মাদারটা আর বের হয়ে আসতে পারে না, মরে যায় ওইখানে। এগগুলো তারপর আস্তে 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 যখন ডেভেলপ করে, ততদিনে ফ্রুট হয়ে যায়। ফুল ফ্লাওয়ারটা আর ফ্লাওয়ার থাকে না, এটা ফ্রুট হয়ে যায় ওভারিতে। যখন ফ্রুট হয়ে যায় তখন ফ্রুটের ভিতরে কি থাকে? ওয়াস্পের লার্ভা থাকে। ওয়াস্পের লার্ভা, যেমন আমি এখানে কি পড়ছিলাম, the question, the female wasp uses the fruit not only as an oviposition, শুধু এগ লে করার জন্য না, but uses the developing seed, যখন সিড ডেভেলপ করতে যায় ফ্রুটের ভিতর, উইদিন দ্য ফ্রুট, ফর নারিশিং ইটস লার্ভা। ও লার্ভা গুলো আস্তে আস্তে নারিশ হয়। দ্যাট মিনস লার্ভা হয়, লার্ভার পরে মোল্টিং হবে, আর অনেক সময় পরে ফ্রুটটা যখন পড়ে যাবে, পরে যখন ডিকে হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তখন ফ্রুটের থেকে কি বের হয়? ওয়াস্প বের হয়। দ্যাট মিনস ফ্রুটটা থাকতে নর্মালি ওয়াস্পটা হয় না। যখন ফ্রুটটা নষ্ট হয়ে যায়, ডিকে হয়ে যাচ্ছে, তখন ওর ভিতর থেকে ওয়াস্প গুলো বের হয়। তো এর জন্য আমি এই যে স্টেটমেন্টটা, যে ইট হ্যাজ এনক্লোজড ফিগ ওয়াস্প ইন ইট, ওর মধ্যে ফিগ ওয়াস্পকে এনক্লোজ করে রেখে দিয়েছে, এই জিনিসটাকে আমরা ইনকারেক্ট ধরতে পারি। কিন্তু আমি আমি জানি স্টেটমেন্টটা একটু কন্ট্রোভার্সিয়াল। এটা যতক্ষণ অব্দি এনটি আনসার কি না আসছে, শিওরলি এখন আমি এটা কিছু বলতে পারছি না। বাট লাইক মেনি বিগ কোচিং ইনস্টিটিউট, আমিও এটাকে, এই দুটোকে ইনকারেক্ট ধরে রাখলাম। ঠিক আছে। এবার এখানে রিজন দিয়েছি, বাট রিজনটা আমি জানি যে এই রিজনটার মধ্যে কিছুটা ফ্যালেসি আছে। কারণ অনেক সময় আমরা কথা কিন্তু এমন ভাবে বলে ফেলি যে ফিগুয়াস আছে, এত স্পেসিফাই করি না। তো আমি যাই এরপর নেক্সট। হ্যাঁ, এই যে প্যাটার্নটা, এটা দেখলাম অনেকজন কি বলছে, এটা কি হবে কি হবে, এটাতে মেন্ডেলিয়ান নন মেন্ডেলিয়ান। ফার্স্টে তো এটা মেন্ডেলিয়ান না, পলিজেনিক ট্রেট। মানে তোমার কাছে একটা জিন আছে এ জিন, আর একটা জিন আছে সে বি জিন, একটা জিন আছে সে সি জিন। এতগুলো জিন যদি একটা ট্রেটকে, সিঙ্গেল ট্রেট, সে হাইট, সে স্কিন কালার, এতগুলো জিন যদি একটা ট্রেটকে কন্ট্রোল করতে যায়, মেন্ডেলের ওয়েতে কি করে হবে? মেন্ডেল তো টল, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এমন টাইপের ক্রস গুলো এনে মেন্ডেল দেখিয়েছিল। দ্যাট মিনস ওইখানে একটা ডমিন্যান্ট ছিল, একটা রিসেসিভ ছিল। মেন্ডেলিয়ান লস গুলো, ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, একটা ডমিন্যান্ট ছিল, একটা রিসেসিভ ছিল। তো যখন কোনো ডিজিজ অটোসোমাল ডমিন্যান্ট দেখায়, ওই ডমিন্যান্ট হলে অবভিয়াসলি এটা মেন্ডেলিয়ান, ডমিন্যান্ট হলে মেন্ডেলিয়ান। এবার কোনো একটা ডিজিজ যদি ওই রিসিসিভ দেখায়, যার উপরে খুশি হোক, এক্স এর উপরে হোক, অটোজোমের উপরে হোক, কিন্তু এটা রিসিসিভ ডমিন্যান্ট এগুলো দেখিয়েছে, ল অফ ডমিনেন্সের মধ্যে পড়ছে, মেন্ডেলের কনসেপ্ট, তাহলে এটাও মেন্ডেলিয়ান। আর মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন হলো তো মেন্ডেলিয়ান নিজের লেখাই আছে। ঠিক আছে। কিন্তু মেন্ডেলিয়ানের মধ্যে সবসময় কি হচ্ছিল? একটা ট্রেটকে একটা জিনই কন্ট্রোল করছিল। ঠিক আছে। একটা জিন বা একটা ফ্যাক্টর একটা ট্রেইটের জন্য রেসপন্সিবল। যখন মোর দেন ওয়ান জিন বা মোর দেন ওয়ান ফ্যাক্টর একটা ট্রেটকে কন্ট্রোল করছে, এটা মেন্ডেলিয়ান না। মেন্ডেল এগুলো বলেনি কিচ্ছু। তো এগুলো হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন। তো পলিজেনিক ট্রেট মানে একটা ট্রেটের জন্য মোর দেন ওয়ান জিন আছে, এটা হয়ে যাবে নন মেন্ডেলিয়ান।
নেক্সট, এই কোয়েশ্চেনটা খুব খুব কনসেপচুয়াল। কারণ টেপেটাম সবাই বলে আমি টেপেটাম তো পারি, এগুলো সবচেয়ে ইজি জায়গার অ্যান্সার ফ্যান্সার এগুলো পারা যায়। বাট এইটাতে এখানেই অনেকে আটকে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট অ্যাসারশন এনসিইআরটি তে আছে, রিজন এনসিইআরটি তে নেই। রিজন থাকার কথাও না, সবসময় সব দুটো লাইনই এনসিইআরটি থাকবে এমন তো কোনো কথা নেই। অ্যাসারশন তো দিয়েছে, তো দ্যাটস ফাইন। তো ফার্স্ট, ট্যাপেটামের সেলস গুলোর ভিতরে কি আছে? ডেন্স সাইটোপ্লাজম আছে অ্যান্ড জেনারেলি হ্যাভ মোর দেন ওয়ান নিউক্লিয়াস। আমরা জানি ট্যাপেটাম যে জায়গাটার মধ্যে থাকে অ্যান্থারের মধ্যে, আমি যদি এখানে কতগুলো ট্যাপেটাল সেল দিয়ে দিই, তো ট্যাপেটাম অ্যান্থারের মধ্যে যে জায়গাতে থাকে, ট্যাপেটামের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আর ভিতরে যে সেলস গুলো থাকে, এই সেলগুলো কি থাকে? ট্যাপেটাম যে সেলস গুলোকে নারিশ করতে থাকে, আমরা সবগুলোকে একসাথে মিলে বলে দিই স্পোরোজেনাস টিস্যু। তো সব দিক দিয়ে ট্যাপেটাম আছে, মাঝখানে আছে কি স্পোরোজেনাস টিস্যু। বা স্পোরোজেনাস টিস্যু মানে কি? স্পোরোজেনাস টিস্যু ইজ মেড আপ অফ মাইক্রোস্পোর মাদার সেলস, বা তুমি পোলেন মাদার সেলও বলতে পারো, পোলেন মাদার সেল অর মাইক্রোস্পোর মাদার সেল, এগুলো টু এন। এই সেলগুলোকে নিউট্রিশন দেয়। আমরা জানি যে ট্যাপেটাম নিউট্রিশন দেয়। তো প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে, ট্যাপেটামের মধ্যে মোর দেন ওয়ান নিউক্লিয়াসও আছে, ডেন্স সাইটোপ্লাজম আছে, এগুলো সব ঠিক। এখানে কোয়েশ্চেনটা কি হচ্ছে, পরের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টেরই না। এই স্টেটমেন্টটা আসলে বোঝাচ্ছে আমার সেল, সেল ডিভিশনের কনসেপ্ট। যে প্রেজেন্স অফ মোর দেন ওয়ান নিউক্লিয়াস, কোনো জায়গায় যদি একটার বেশি নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, ইনক্রিজেস ইটস এফিসিয়েন্সি অফ নারিশিং দি ডেভেলপিং। তো এই যে সেলস গুলো মাইক্রোস্পোর মাদার সেলকে নারিশ করতে, মাইক্রোস্পোর মাদার সেলকে নারিশ করতে গেলে কি করতে লাগবে? কিছু সিক্রিট করতে লাগবে, সিক্রিশন। আর কিছু সিক্রিট করতে গেলে সেলের কোনটা দরকার? সেলের মধ্যে সিক্রিশন করতে গেলে কোন সেল অর্গানেলটা খুব বেশি ইম্পর্টেন্ট? হুইচ সেল অর্গানেল? দ্যাট মাস্ট বি গলগি অ্যাপারেটাস। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, যে কোনো জায়গায় একটা সেলের মধ্যে যদি একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। আর ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাসোসিয়েটেড গলগি বডি থাকবে। আর ওই গলগি বডি অনেকগুলো কেমিক্যালকে সিক্রেট করতে পারতো। এবার যদি একটা সেলের মধ্যে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকে, এমন যদি আরেকটা নিউক্লিয়াস থাকে, ওর সাথে অ্যাসোসিয়েটেড আবার আর ই আর থাকবে, এস ই আর থাকবে, ওইটার সাথে অ্যাসোসিয়েটেড আবার কি থাকবে? গলগি অ্যাপারেটাস থাকবে। গলগি অ্যাপারেটাস আবার কি করবে? সিক্রেট করবে। যদি এরকম তিনটা চারটা নিউক্লিয়াস থাকে, সবগুলোর সাথে এন্ডোমেমব্রেন সিস্টেম লেগে আছে। আর নিউক্লিয়াস থেকে শুরু হয় ইআর, নিউক্লিয়াসের আউটার মেমব্রেন থেকে। তো ইআর, দেন গলগি অ্যাপারেটাস, দেন সিক্রিশন, সিক্রেটরি ভেসিকলস। তো বেশি বেশি করে সিক্রেট করতে পারবে। যত বেশি সিক্রেট করতে পারবে, এদিক দিয়ে আরেকটা নিউক্লিয়াস যদি সিক্রেট করে, ওই দিক দিয়ে আরেকটা সিক্রেট, যত বেশি সিক্রেট করতে পারবে, এত বেশি ম্যাচুরেশন, এত বেশি ওদেরকে নারিশ করতে পারবে। বুঝতে পারছি? উপরের স্টেটমেন্টটার কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, রিজনটা। তো এটা আমরা সেলের কনসেপ্ট থেকে, এন্ডোমেমব্রেন সিস্টেমের কনসেপ্ট থেকে, গলগি বডির কনসেপ্ট থেকে নিয়ে এসেছি। যে ঠিক আছে, অ্যাসারশন ইজ কারেক্ট, সরি, রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। নেক্সট, এই যে কনসেপ্ট, which of the following statements refers to reductionist biology? তো এটা আমি সবসময় যখন বায়োমলিকুলস পড়তে যাই, ফার্স্টে এটা বলি ক্লাসের মধ্যে, যে রিডাকশনিস্ট, আমরা রিডাকশনিস্ট বায়োলজি। তো আমি যেমন জিন নিয়ে কাজ করেছি, তো আমি জেনেটিক্স নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি। তো আমি প্রোটিন নিয়ে অনেক বেশি কাজ করেছি, সেলের মানে ব্রেইনের মধ্যেও নিউরনের প্রোটিনস গুলো নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করছি। তো এইখানে আমি কি বলতে পারি, যে বায়োলজিতে আমরা সেলও দেখি না, সেলেরও ভিতরে চলে যাই, ভাঙতে 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 সেলের ভিতরে যদি চলে যাই, তখন আমি যে মলিকিউলস গুলোকে পাই, বায়োমলিকিউলস গুলোকে নিয়ে যখন কাজ করি, তখন এটা এইসব টাইপের স্টাডিটাকে, বায়োলজিটাকে রিডাকশনিস্ট, আমরা একদম রিডিউস করে দিয়েছি ভাঙতে ভাঙতে। কিন্তু আমি যদি শুধু এনসিইআরটির এই, ধরো আমি জানি এটা এনসিইআরটির মধ্যে আছে, ডাইরেক্ট লাইন আছে, সবকিছু ফাইন, তো আমি যদি তবুও এটা পড়তাম, তবুও আমার একটু কনফিউশন লাগলো। ঠিক আছে, তো আমি দেখেছি কিছু স্টুডেন্ট এগুলো দিয়ে গিয়ে পড়ে গেছে, তবুও ওরা ওই ফিজিওলজিক্যাল বিহেভিয়ারের মধ্যে কনফিউশন আছে। কেন? তুমি যখন এই লাইনটা পড়বে, দেখবে যে ইন ইন স্টাডিং
And understanding the physiological and behavioral process, one can take a physicochemical approach and use cell-free system. তো এইখানে অলরেডি লাইনটার মধ্যে ফিজিওলজিক্যাল বিহেভিয়ারিয়াল এই ব্যাপারগুলো দেওয়া আছে। আর ওরাও এই জিনিসগুলোকে এখানে রেখেছে, বিহেভিয়ারিয়াল ফিজিওলজিক্যাল, যাতে টাফ কোয়েশ্চেন্স গুলোর মধ্যে করতে করতে তোমার এগুলো মাথার মধ্যে আসে, আরে ওই লাইনটার আশেপাশে তো আমি এগুলো দেখেছিলাম, এই টার্মস গুলো তো আছে। দ্যাট মিনস এত ইজি না, ইভেন জানা থাকলেও এগুলোকে তো আমরা এত লাইন বাই লাইন পড়ি না। তো এটা যেহেতু এত ইজি না, এই কোয়েশ্চেনটা আনসার করাটাও কিন্তু এত ইজি হবে না। তো এটা ডাইরেক্ট কোয়েশ্চেন আমরা জানি, দ্যাটস ফাইন। এখানে ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচটা আসছে, বাট স্টিল স্টিল এটা একটু কনসেপচুয়ালি জানলেই, যে আমরা যখন একটা মলিকিউলকে পড়ি, ওই মলিকিউলের কি দেখি, ওই মলিকিউলের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও দেখি, যেমন অ্যামাইনো অ্যাসিড এল না ডি ফর্মে। দেন আমরা দেখি কি, যে ওরা ওদের কেমিক্যাল নেচার গুলোকেও দেখি। তো ফিজিকো কেমিক্যাল, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোথ স্টাডি করি। এটা রিডাকশনিস্ট বায়োলজির মধ্যে, তো এটা কনসেপ্ট ওয়াইজই আসতে পারে। ঠিক আছে, নেক্সট আমার কাছে আরেকটা কনসেপ্ট আছে কি, যে টুইনস সিম্পল, যদি কারো জানা থাকে তাহলে তো সিম্পল হয়ে গেল, কিন্তু যাদের জানা থাকবে না ওরা এটাকে কি বলবে? যাদের জানা থাকবে না ওরা বলবে যে এটা তো এনসিইআরটির বাইরে। আমি দেখেছি অনেক টিচার বলেছে এ তো এনসিইআরটি মে নেই है, এনসিইআরটি মে নেই है। বাট দেখো কি বলেছে, টুইনস আর বর্ন টু এ ফ্যামিলি দ্যাট লিভস নেক্সট ডোর টু ইউ, অ্যান্ড দ্য টুইনস আর এ বয় অ্যান্ড এ গার্ল। তোমার কাছে যদি একটা ছেলে আর একটা মেয়ে যদি হয়, দ্যাট মিনস কি, একটা এক্স বয় হলে এক্স ওয়াই, আর একটা হলে এক্স এক্স, যদি ডিফারেন্ট ক্রোমোজোমাল কম্পোজিশন থাকে, তাহলে ওরা একটা জাইগোট থেকে তো হতে পারে না, মোনোজাইগোটিক টুইন তো হবে না। ঠিক আছে, আর দে ওয়ার কনসিভড থ্রু ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রোর মধ্যে আমরা দুইটা জাইগোটকে নিয়ে একটা ইউটেরাসের মধ্যে কোনো সময় দিতে যাই না। ঠিক আছে, আমরা জোর করে টুইন বানানোর চেষ্টা করি না। তো দে ওয়ার কনসিভড থ্রু ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বেশি চিন্তা করলে এটা নিয়েও কেউ আটকাবে, যদি বেশি বেশি ভাবতে যায় যে আচ্ছা যদি ইন ভিট্রো ফার্টিলাইজেশন করি, করে যদি একসাথে ইউটেরাসের মধ্যে দিয়ে দিই, তাহলেও তো একসাথে জন্ম হলে 9 মান্থ পরে আমি তো টুইন বলতে পারি। বাট ওইটাকে আমি টুইন হিসেবে নিচ্ছি না, এটা আমরা করতে যাই না কোনো সময়। আর এটা হচ্ছে ফ্র্যাটার্নাল টুইন, মানে ডাইজাইগোটিক টুইন, দুইটা ডিফারেন্ট জাইগোট থেকে যদি হয়, তাহলেই একটা বয় একটা গার্ল হওয়া পসিবল। এবার তুমি বলবে যে আচ্ছা এটা তো কোথায় এনসিইআরটি এর মধ্যে ফ্র্যাটার্নাল নাম তো নেই, কিন্তু আমি জানি এনসিইআরটির হিউম্যান রিপ্রোডাকশনের লাস্ট, সরি সেকেন্ড লাস্ট কোয়েশ্চনটা, এক্সারসাইজের কোয়েশ্চন, এখানে দেখো ফ্র্যাটার্নাল। ঠিক আছে, তো ফ্র্যাটার্নাল টুইনের কথা এনসিইআরটির এক্সারসাইজের কোয়েশ্চেনের মধ্যে অলরেডি দেওয়া ছিল। তো যারা নর্মালি বোর্ডের জন্য পড়েছে, একটু এক্সারসাইজের কোয়েশ্চেন্স গুলো দেখেছে, ওদের এটা জানা থাকার কথা ফ্র্যাটার্নাল টুইন কি, ম্যাটার্নাল টুইন কি। তো দিস নট এন বিগ ইস্যু। ও এইটা একদম ইজি কোয়েশ্চেন, এটা আমি জাস্ট দিয়েছি। আমি কয়েকটা স্টুডেন্ট আমাকে বলছিল যে এটা এটা হতে পারে, ওইটা হতে পারে। তো আমি জাস্ট কয়েকটা, যেমন আমাকে বলেছে যে রুবিস্কোর ব্যাপারে কোনটা কারেক্ট। আমি জানি রুবিস্কো যে এনজাইমটা, এটার কি অক্সিজেনের প্রতি বেশি এফিনিটি, না কার্বন ডাই অক্সাইডের প্রতি বেশি এফিনিটি, না কারোর প্রতি বেশি এফিনিটি না? ফার্স্ট পয়েন্ট আমার বুঝতে হবে যে রুবিস্কো কারোর প্রতি এফিনিটি না, রুবিস্কো ওয়ান অফ দ্য স্লোয়েস্ট এনজাইম। যদি যে বেশি আসবে, যদি CO2 বেশি থাকে তাহলে ও CO2 সাথে বাইন্ড করে, যদি অক্সিজেন বেশি থাকে তাহলে ও অক্সিজেনের সাথে বাইন্ড করে। তাহলে রুবিস্কো বেসড অন পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, দ্য গ্যাস হুইচ ইজ হায়ার ইন কনসেন্ট্রেশন। তো যদি O2 বেশি থাকে তাহলে ও O2 সাথে বাইন্ড করবে, যদি CO2 বেশি থাকে CO2 সাথে বাইন্ড করবে। এর জন্য এতগুলো ফটো রেসপিরেশন হয়। রুবিস্কো যখন O2 সাথে বাইন্ড করে তখন ফটো রেসপিরেশন হয়ে যায়। তো এখানে যখন বলেছে যে ইট হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর অক্সিজেন, না দেন কার্বন ডাই অক্সাইড, না। বা আমি যদি এখানে যদি বলতো যে ইট হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর কার্বন ডাই অক্সাইড দেন অক্সিজেন, তোমরা কি এখানে ডাইরেক্ট মার্ক করে দিতে, ইয়েস করে দিতে? না, কার্বন ডাই অক্সাইডের প্রতিও হায়ার অ্যাফিনিটি না অক্সিজেনের থেকে। তো সেম সেম, ইট ইজ অ্যাক্টিভ ইন দ্য ডার্ক, অনলি ইন দ্য ডার্ক। নো, আমরা জানি ডার্ক রিয়াকশন এন্ড লাইট রিয়াকশন বোথ অকার্স এট ডে টাইম। তো রাত্রেবেলা না ডার্ক হয়, না ডার্ক রিয়াকশন হয়, না লাইট রিয়াকশন তো হওয়ার প্রশ্নই নেই। তো রাত্রেবেলা ডার্ক রিয়াকশনও হয় না, লাইট রিয়াকশনও হয় না। দিনের বেলায় লাইট রিয়াকশন হয়, ডার্ক রিয়াকশন হয়। তো এখানে অনলি ইন দ্য ডার্ক, এটা তো আরো হবে না। না, ইট ক্যাটালাইজেস দি কার্বক্সিলেশন অফ RUBP, RUBP এর সাথে কার্বন ডাই অক্সাইডের এডিশনটা এটা ক্যাটালাইজ করে, ইয়েস দ্যাটস কারেক্ট।
আর ইট ইজ অ্যান এনজাইম ইনভলভ ইন দ্য ফটোলাইসিস অফ ওয়াটার, ওয়াটারকে ব্রেক করে যে অক্সিজেন বের করা হয় এইটার মধ্যে এই এনজাইম কাজে লাগে? নো, এখানে কোনো এনজাইম কাজে লাগবে না। এখানে কি হচ্ছে, এই যে রিয়াকশনটা যেখানে ওয়াটার ব্রেক হয়, এই রিয়াকশনটা তো লাইট রিয়াকশনের পার্ট, এটা ডার্ক রিয়াকশনের পার্টই না। ঠিক আছে, সো এখানে আমার কাছে ডাইরেক্ট আনসার হচ্ছে যে ইট ক্যাটালাইজেস দ্য কার্বক্সিলেশন অফ আরইউবিপি। ঠিক আছে, তো এইটার সাথে আমরা আজকের হয়তো বেশি স্ট্রেচ হয়ে গেছে, বাট আমি জানি যে কিভাবে আমরা সলভ করেছি, দেখেছো কিভাবে সলভ করেছি। তো এটা হতে হতে পারে একটা টাইপ অফ সলভিং প্যাটার্ন, কিন্তু এটা সলভ করতে গেলে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি ইউজ করেছি, যেগুলো সিম্পল ইনফরমেশন, এনসিইআরটি বেসড ইনফরমেশন, কিন্তু এটাকে একটু প্রপারলি অ্যানালাইজ করা দরকার। এটা অ্যানালাইটিক্যাল বায়োলজি, নট জাস্ট মাগিং আপ অফ বায়োলজি। তো আজকে আমি বাস এতটুকু রাখবো। থ্যাংক ইউ ফর লিসেনিং। আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে 7টা বা 8টা কোয়েশ্চেন দেখবো। থ্যাংকস।